17 আগস্ট 2025 রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে, আমরা সত্যিই কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের জনগণ আপনাদের পাশে আছে, সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। 17 আগস্ট 2025 রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক আহসান হাবিব এসব তথ্য তুলে ধরেন। দেশের অর্থনৈতিক খাতের এই লুটপাটকে ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই এই লুটেরাদের আইনের আওতায় আনতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় বাংলাদেশে আগত 9 সদস্যের ব্রিটিশ চিকিৎসক দল 19 আগস্ট 2025 মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্রুততার সাথে সাড়া দেওয়ায় ব্রিটিশ চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা রোগীর শরীরে হাত দেওয়ার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছিল। আমরা ভীষণ খুশি যে ঠিক সময়ে আপনারা আসতে পেরেছেন, আর সমগ্র জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। 19 আগস্ট 2025 বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষক মাহিরিন চৌধুরী, মাসুকা বেগম এবং মাহফুজা খানমের পরিবারের সদস্যগণ সাক্ষাৎ করেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। আমি ঘটনা জানা মাত্রই আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা যে দুঃসময়ের মধ্যে ছিলেন সে সময় দেখা করা সমীচীন হতো না। আমরা আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে এটুকু বলতে পারি, এ শোক আপনাদের একার নয়, জাতি হিসেবে আমরা এই শোককে ধারণ করি। 21 আগস্ট 2025 বৃহস্পতিবার নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ 21 আগস্ট 2025 ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের এই সংকট নিরসনে কার্যকর সমাধানের পথ দেখাবে। 24 আগস্ট 2025 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সৌজন্য সাক্ষাৎ করেন। ইসহাক দার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তুলে ধরে বলেন, আমাদের দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক, বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি। প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়ে বলেন, আমি সার্ককে উৎসাহিত করি এবং পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের একটি হিসেবে দেখি। 25 আগস্ট 2025 প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কক্সবাজারে স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক
আন্তর্জাতিক সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টা বলেন, Bangladesh opens its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. We don't afford anymore to stand silent at the protracted situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. Umbilical relationship of Rohingyas with their homeland cannot be severed, so their right to return to their own home and homeland has to be secured. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes. 28 আগস্ট 2025 বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় 17 অক্টোবর বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস তথা জাতীয় দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। ফকির লালন শাহ শুধু একজন গীতিকার বা সঙ্গীত শিল্পী নন, তিনি ছিলেন একজন গভীর জীবন দর্শনের সাধক ও দার্শনিক। তার গান যুগের পর যুগ বাংলার মানুষের অন্তরে সাড়া জাগিয়েছে। লালনের দর্শন সাম্য, মানবপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। 30 আগস্ট 2025 শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ এশীয় মানবাধিকার সংস্থা SAHR এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা দেশের ভবিষ্যৎ গঠনে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সব স্তরে যুব সমাজের অংশগ্রহণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সংস্কার কমিশনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। নীতি প্রণয়ন সহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদেরকে পথ প্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ।